যে মানুষ নিজের ঘরের চাবি অন্যের হাতে দিয়ে রাখে সে কখনো স্বাধীন নয়। একটু ভাবুন, বুর্কিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশ। এই দেশের মাটির নিচে আছে বিশাল সোনার ভাণ্ডার। 2023 সালে এই দেশ থেকে বের হয়েছে 57 টনেরও বেশি সোনা, যা গোটা আফ্রিকায় চতুর্থ সর্বোচ্চ। এই সোনার মূল্য হাজার হাজার কোটি টাকা। কিন্তু সেই সোনা কোথায় যেত জানেন? লন্ডনে, প্যারিসে, টরন্টোতে, বিদেশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। আর বুর্কিনা ফাসোর মানুষ থাকতো পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে। এই অবিচারটা বদলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন 37 বছরের এক ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। আর তারপর যা ঘটল তা আফ্রিকার ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখে দিল। আজ সেই পুরো গল্পটাই বলবো একেবারে শুরু থেকে, কিভাবে সোনা চুরি রোধ করলো এই ইব্রাহিম ট্রাওরে। এই গল্পটা সঠিকভাবে বুঝতে হলে আগে একটা সহজ প্রশ্নের উত্তর জানতে হবে। বুর্কিনা ফাসোর মাটিতে এত সোনা, তবুও দেশটা এত গরিব কেন? উত্তরটা লুকিয়ে আছে একটা ব্যবস্থার মধ্যে। ফরাসি উপনিবেশ থেকে 1960 সালে স্বাধীনতা পেলেও বুর্কিনা ফাসোর মাটির নিচের সম্পদ কখনো তার নিজের ছিল না। বিদেশি কোম্পানিগুলো, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ার কোম্পানি সরকারের সাথে চুক্তি করে খনি খুঁড়ত, সোনা তুলত, বিশ্ববাজারে বিক্রি করত, আর দেশকে দিত রয়্যালিটির একটি ছোট্ট অংশ। সোনা বুর্কিনা ফাসোর মোট রপ্তানি আয়ের 70% বেশি। কিন্তু সেই বিশাল আয়ের সিংহভাগ দেশে থাকতো না। ট্রাওরে ক্ষমতায় আসার পর এই হিসাবটা তিনি খুব ভালো করে বুঝলেন। তার একটাই কথা, আমার দেশের মাটির সোনা আমার দেশের মানুষের জন্য। আর এই একটা কথাকেই বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা শুরু হলো। সোনার খনি ফিরিয়ে আনার লড়াইটা শুরু হয়েছিল একটা আইন বদলানোর মাধ্যমে। 2024 সালে ট্রাওরের সরকার বুর্কিনা ফাসোর পুরনো মাইনিং কোড, মানে খনি পরিচালনার আইন, সম্পূর্ণ নতুনভাবে লিখল। পুরনো আইনে বিদেশি কোম্পানি খনি পরিচালনা প্রায় সব সুবিধা পেত, দেশকে দিত সামান্য। নতুন আইনে বলা হলো রাষ্ট্র এখন থেকে খনি পরিচালনায় সরাসরি অংশীদার হবে। আর এই নতুন আইনের ভিত্তিতে তৈরি হলো একটি নতুন প্রতিষ্ঠান, যার নাম SOPAMIB। এই বুর্কিনা ফাসোর রাষ্ট্রীয় মাইনিং কোম্পানি, যার কাজ হলো দেশের কৌশলগত খনি সম্পদ রাষ্ট্রের হয়ে পরিচালনা করা। কিন্তু শুধু আইন বানিয়ে আর প্রতিষ্ঠান তৈরি করলেই হয় না। আসল কাজ হলো বিদেশি কোম্পানির হাত থেকে খনি ফিরিয়ে আনা। আর সেই কাজটাই ছিল সবচেয়ে বড় কঠিন কাজ। বুর্কিনা ফাসোতে সবচেয়ে বড় বিদেশি মাইনিং কোম্পানি ছিল এন্ডেভার মাইনিং, লন্ডনের শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি বহুজাতিক কোম্পানি। তাদের হাতে ছিল দুটো বড় সোনার খনি। প্রথমটির নাম বঙ্গো, বুর্কিনা ফাসোর পূর্বাঞ্চলে। দ্বিতীয়টির নাম ওহাংনিয়ন, দেশের দক্ষিণ পশ্চিমে। এই দুটো খনি মিলে 2023 সালে উৎপাদন করেছিল প্রায় 9.3 টন সোনা, মানে বিশাল পরিমাণ, যার বাজার মূল্য কোটি কোটি ডলার। 2024 সালের আগস্ট মাসে সরকার এন্ডেভারকে নোটিশ দিল। এন্ডেভার তখন তাদের এই খনিগুলো আরেকটি কোম্পানি লিলিয়ামের কাছে বিক্রির চেষ্টা করছিল, কিন্তু সেই বিক্রির প্রক্রিয়া আটকে গেল। সেই স্থবির পরিস্থিতিতেই বুর্কিনা ফাসোর সরকার সরাসরি হস্তক্ষেপ করলো এবং রাষ্ট্র নিজ খনিগুলোর মালিকানা নিয়ে নিল। চূড়ান্ত চুক্তি হলো প্রায় $80 মিলিয়ন, যেখানে এন্ডেভার মাইনিং আগে এই সম্পদের মূল্য ধরেছিল $300 মিলিয়ন। মানে এন্ডেভার তাদের দাবির মাত্র 1/4 পেল। বিদেশি কোম্পানির শর্তে রাজি না হয়ে উপায় ছিল না। এই সিদ্ধান্তের পর এন্ডেভার মাইনিং এর শেয়ারের দাম 18% পড়ে গেল। লন্ডনের শেয়ার বাজারে তরঙ্গ উঠল। বিশ্বের বড় বড় মাইনিং কোম্পানি নড়ে চড়ে বসল। বাঙ্গো আর ওয়াংহিয়ং খনি পাওয়াতেই থামলেন না ট্রাওরে। 2025 সালের জুন মাসে একটি সরকারি ডিক্রিতে স্বাক্ষর করা হলো। সেই ডিক্রিতে SOPAMIB এর হাতে তুলে দেওয়া হলো 5টি সম্পদ, 2টো চালু সোনার খনি এবং 3টি অনুসন্ধান লাইসেন্স। এগুলো ছিল ওয়াংহো গোল্ড SA এবং আরও কয়েকটি। ট্রাওরে সরকার ডিক্রিতে স্পষ্টভাবে লিখল, এই অধিগ্রহণ জনগণের সুবিধার জন্য
খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে রাষ্ট্রের সার্বভৌম মালিকানাধীনের সাথে সামঞ্জস্যপূর্ণ। সহজ বাংলায় এই মাটির সোনা এই দেশের মানুষের, আর এখন থেকেই সেটাই হবে। কিন্তু ত্রাওরে বুঝেছিলেন শুধু খনির মালিকানা নিলেই হবে না, কারণ একটা বড় সমস্যা ছিল। আগে কি হতো? কাঁচা সোনা খনি থেকে তুলে সরাসরি বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। ইউরোপে গিয়ে সেই সোনা পরিশোধিত হতো, তারপর বিশ্ববাজারে বিক্রি হতো। মানে কাঁচামাল দেশ থেকে চলে যাচ্ছে আর বেশি দামে পরিশোধিত সোনা কিনতে হচ্ছে বিদেশ থেকে। এটা অনেকটা কেউ আমের বাগানের মালিক হয়ে কাঁচা আম বিদেশে পাঠিয়ে দিচ্ছে, আর সেখানে সেটা আমসত্ত্ব বানিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। ত্রাওরে এই ব্যবস্থাটাও বদলে দিলেন। 2024 সালের ডিসেম্বরে বুর্কিনা ফাসো তার প্রথম দেশীয় সোনার পরিশোধনাগার চালু করলো এবং দেশেই তৈরি প্রথম পরিশোধিত সোনার বার উন্মোচন করলো। ত্রাওরে বললেন, এটা অর্থনৈতিক সার্বভৌমত্বের দিকে একটা বড় পদক্ষেপ। এখন সোনা মাটি থেকে বেরিয়ে দেশেই পরিশোধিত হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে, আর সেই পুরো মুনাফা থাকছে বুর্কিনা ফাসোতে। এখন দেখুন এই পুরো পরিকল্পনার ফলাফল কি হলো। 2024 সালে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা সংগ্রহ করলো 8 টনের বেশি সোনা। শুনতে অনেক মনে হচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা শুনুন। 2025 সালের প্রথম 3 মাসে সংগ্রহ হলো 11 টন সোনা। 2025 সালের বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে সোনার দাম 27% বেড়ে গেছে। এই মুহূর্তে ওয়াংহুয়ের 2টি খনি মিলে বছরে $1.2 বিলিয়ন বেশি আয় করতে পারে, যা সরাসরি রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে। প্রধানমন্ত্রী জ্যাং অ্যানুয়েলেন ঘোষণা দিলেন, 2টো শিল্প খনি পুনরুদ্ধার করছে, আর এটা চলতে থাকবে। এছাড়া বুর্কিনা ফাসো তার ইতিহাসে প্রথমবারের মতো একটি জাতীয় সোনার রিজার্ভ তৈরি করবে, যা অর্থনৈতিক ধাক্কার বিরুদ্ধে দেশকে সুরক্ষা দিবে। এই পুরো পদক্ষেপে পশ্চিমা বিশ্ব চুপ করে বসে থাকেনি। এন্ডেভার মাইনিংয়ের শেয়ারের দাম জাতীয়করণের ঘোষণার পর 8% পড়ে গেল। কানাডায় ল্যামগোর্ড এর, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন আফ্রিকান রিসোর্স সহ পশ্চিমা কোম্পানিগুলো উদ্বেগ প্রকাশ করলো চুক্তির নিরাপত্তা নিয়ে। বুর্কিনা ফাসোর সার্বভৌম ক্রেডিট রেটিং 2024 সালে CCC+A নামিয়ে দেওয়া হলো। ডিসকভারি অ্যালার্ট স্টার্ন হেরাল্ড মানে পশ্চিমা বিশ্ব বলছে বিনিয়োগকারীরা এই দেশে আর আসবে না, ঋণ পাওয়া কঠিন হবে। কিন্তু ত্রাওরে এই হুমকিতে বিচলিত হননি, কারণ তার হিসেবটা পরিষ্কার। বিদেশি বিনিয়োগকারীরা চলে গেলে রাশিয়া ও চীনের বিনিয়োগকারীরা আসবে, যারা রাজনৈতিক ঝুঁকিতে কম ভয় পায়। এরই মধ্যে 2025 সালের এপ্রিলে রাশিয়ান মাইনিং কোম্পানি নরগোল্ডকে কৌরগিতে প্রদেশে একটি সোনার প্রকল্পের লাইসেন্স দেওয়া হয়েছে। ফ্রান্স গেলেও ত্রাওরে বেছে নিয়েছে রাশিয়াকে। বুর্কিনা ফাসোর এই পদক্ষেপ শুধু একটা দেশের গল্প নয়, এটা পুরো আফ্রিকার একটা নতুন ঢেউ তৈরি করেছে। মালি 2023 সালে ফেকোলা খনি জাতীয়করণ করেছে। নাইজার ইউরেনিয়াম চুক্তি পুনরায় আলোচনা করছে। এই 3টি দেশ মিলে পশ্চিম আফ্রিকায় একটা নতুন বার্তা পাঠাচ্ছে। আফ্রিকার সম্পদ আফ্রিকানদের। বুর্কিনা ফাসোতে বর্তমানে 60% বিদেশি মাইনিং চুক্তি পুনরায় আলোচনা চলছে। কোম্পানিগুলো নতুন নীতির সাথে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সাফল্য নির্ভর করবে নতুন ত্রাওরের যে কোম্পানি, সেই কোম্পানির দক্ষতার উপর। বার্ষিক 80 টনের বেশি উৎপাদন ধরে রাখা, বিদেশি বিনিয়োগ $500 মিলিয়ন উপরে রাখা এবং মাইনিং আয়ের 25% সামাজিক কর্মসূচিতে ব্যয় করা, এই 3টি লক্ষ্যমাত্রা পূরণ না হলে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা দেশ যে নিজের মাটির সোনা নিজের হাতে নিয়েছে, দেশেই পরিশোধনাগার বানিয়েছে, জাতীয় সোনার রিজার্ভ তৈরি করেছে, আর বিশ্বের বড় কোম্পানিগুলোর শেয়ার বাজার কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশ, ভারত বা আফ্রিকার অন্য দেশগুলো কি বুর্কিনা ফাসোর এই মডেল অনুসরণ করতে পারবে? নিজের সম্পদ নিজের হাতে নিতে, নাকি বিদেশি বিনিয়োগের উপর নির্ভরতা এত গভীরে যে এই পথ আসলে বন্ধ? ত্রাওরের কোম্পানি যদি দক্ষতার সাথে খনিগুলো চালাতে না পারে এবং উৎপাদন কমে যায়, তাহলে এই পুরো বিপ্লব কি উল্টো বুর্কিনা ফাসোর অর্থনীতিকেই ধ্বংস করবে? আপনার মন্তব্য জানান। পশ্চিমা মিডিয়া এই গল্পটাকে বিনিয়োগকারীদের জন্য বিপদ হিসেবে দেখায়, কিন্তু বুর্কিনা ফাসোর সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অন্য একটা গল্প। দশকের পর দশক ধরে নিজের মাটির সম্পদ বিদেশিদের দিয়ে রাখার পর অবশেষে সেটা ফিরিয়ে নেওয়ার গল্প। এই আসল চিত্রটা আপনার পরিচিতজনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি
টাইমলাইনে শেয়ার করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ততদিন পর্যন্ত সত্যের পথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।